দর্শক সহসংলাপে স্বাগত জানাচ্ছি। আব্দুল্লাহ সহসংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক হাবিব আনিসুর রহমান। আপনাকে স্বাগত স্যার সহসংলাপে। আমি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই আজকে আপনার সঙ্গে, যেটা আপনি ইতিহাস পড়িয়েছেন, ইতিহাসের ছাত্র এবং সাহিত্যের সঙ্গে আছেন, সবকিছু মিলেই আপনার কাছে জানতে চাই যে জাতিগত ভাবে বা সামাজিক ভাবে আমরা কি একটু ঐতিহ্য বিমুখ কিনা, যে আমরা দেখা যায় যে আমরা কোনো একটা ঐতিহ্যকে ধরে রাখি না, যে একটা প্রথম প্রজন্ম একটা কাজ শুরু করেছে, দ্বিতীয় প্রজন্মে সেই ধারাবাহিকতাটা থাকে না, তৃতীয় প্রজন্মে থাকে না, যেটা হয়তো আমাদের আশপাশের যে দেশগুলো আছে, আশপাশের যে সমাজ আছে, সেখানে সেগুলো বর্তমান, কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারি না। এটা ঠিকই বলেছেন আপনি। ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি না। আমাদের সমাজে মূলত বাঙালি তো সংকর জাতি, আমাদের বিভিন্ন রক্ত এসে আমাদের সঙ্গে মিশেছে আর কি। তার ফলে আমাদের চিন্তা ভাবনা চেতনাটা একটু বিচ্ছিন্ন আছে কোনোভাবে। ঐতিহ্যটা পরম্পরার ব্যাপার আর কি। প্রাচীন কাল থেকে এটা আমাদের ধরেন একটা মসজিদের একটা ঐতিহ্য আছে, মন্দিরের আছে, স্কুলের ঐতিহ্য আছে। আমাদের জাতিগতভাবে বাঙালির চিন্তা ভাবনাটা আমি বলতে চাচ্ছি যে থেকে থেকে পরিবর্তিত হয়ে যায়। মূল ধারা কিন্তু মূল ধারা রয়েছে একটা, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে বলেন, আমাদের বুদ্ধিবৃত্তিক কারণে বলেন, এটা পরিবর্তিত হয়ে যায়। তার ফলশ্রুতিতে ঐতিহ্যগুলোকে আমরা সবসময় সেইভাবে বহির্বিশ্বে বা আমাদের বাংলাদেশের বাইরে সংরক্ষণ করা হচ্ছে, লালন করা হচ্ছে, পালন করা হচ্ছে, সেইভাবে কিন্তু আমরা করতে পারছি না। ছোটখাটো কিছু আমি উদাহরণ দিতে পারি আপনাকে, আমার নিজের জীবদ্দশায় দেখা। এই মেহেরপুর জেলার মুজিবনগরের পাশে একটা গ্রাম ছিল, প্রাচীন গ্রাম বল্লভপুর। ওই গ্রামে একটি মন্দির ছিল, 400 বছরের পুরনো। এটা খনন করে মাটির তলা থেকে পাওয়া গেল। পরবর্তী সময় দেখলাম যে এর যে পৃষ্ঠপোষক কে, চেয়ারম্যান সাহেব না এমপি সাহেব নাকি এসডিও সাহেব নাকি ডিসি সাহেব নাকি রাষ্ট্র, আমরা বুঝতে পারলাম না। মাটির তলা থেকে একটা মন্দির পাওয়া গেল। পরবর্তী সময় কি হলো, এটা কিন্তু আমাদের একটা বিরাট বড় ঐতিহ্যের ব্যাপার ছিল। এখান থেকে প্রত্যেকটা যে পোড়ামাটির ফলক ছিল, তার ভেতর থেকে কিন্তু প্রত্যেকটা ফলকে কিন্তু একটা গল্প ছিল। হ্যাঁ, সেখান থেকে আমরা অনেক কিছু ইতিহাস পেতে পারতাম, মানে শিলালিপি থেকে। জি 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 পোড়ামাটির ফলক যেগুলো, টেরাকোটা, এই টেরাকোটা গুলা কে বা কাহারা নিয়ে চলে গেল, এবং পরবর্তী সময় দেখলাম যে সে মন্দিরের কোনো অস্তিত্ব নেই। এটাও আমাদের এক ধরনের ঐতিহ্য বিমুখতা, আমাদের ব্যর্থতা। এগুলোকে আমাদের ওভারকাম করতে হবে। অনেক ভবন আছে, অনেক কিছু আছে। এই ধরনের যে কোনো একটা স্কুল রয়েছে, তাই না? একটা স্কুলের একটা ঐতিহ্য থাকে, একটা স্কুল আছে 200 বছরের পুরনো, সেগুলো আমরা ধরে রাখতে পারছি। সরকারি অনেক দপ্তরও কিন্তু ইতিহাসের অনেক সাক্ষী দেয়। জি অবশ্যই। হ্যাঁ, সেই প্রসঙ্গে আমি একটা অভিজ্ঞতা থেকে বলি, চমৎকার বলে। আমি 1977 সালে আমি গবেষণা করেছিলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে একজন গবেষণা সহকারী হিসাবে। আমি বিভিন্ন তথ্য নিয়ে আমার শিক্ষককে দিতাম। তো ওই আপনার আমাদের সচিবালয়ে আমাদের একটা লাইব্রেরি আছে এবং রেকর্ড রুম আছে। সেখানে যখন আমি ঢুকলাম, আমার মনে হলো যেন একটা অন্য জায়গা, অন্য পৃথিবীতে এসেছি। গণেশবাবু বলে একজন ভদ্রলোক ছিলেন, উনি সংরক্ষণ করতেন সবকিছু। তো তিনি শুধু কাঁদতে বাকি রাখতেন যে এই যে এত কিছু সব রেকর্ডস নষ্ট হয়ে যাচ্ছে। বাইরার বাসা করেছে, আমি 77-এর কথা বলছি। তারপর থেকে এই সমস্ত সংরক্ষণ করা বা এমনি আমাদের একটা প্রচলিত আছে যে ভাই গরিব দেশ, কিন্তু গরিব হলেও আমরা তো এখন মোটামুটি সচ্ছল, সাধারণ অর্থে, তাই না? এগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি। একইভাবে আমাদের আচার আচরণের ক্ষেত্রে যদি বলি, যেমন ব্যবসার কথা যদি বলি, যে আমাদের এই যে প্রতিবেশী দেশের কথা যদি বলি বা অন্যান্য দেশে যে বংশ পরম্পরা একটা ব্যবসা করে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে তো 1 প্রজন্ম 2 প্রজন্ম পর সেই ব্যবসায়েরও ধারাবাহিকতা থাকে না। জি না, চমৎকার কথা বলেছেন আপনি। এখানে আমি বলি আপনাকে, আমরা দেখি যে যখন ঢাকা শহরটা প্রতিষ্ঠিত হলো না, তখন ব্যবসা করতে কিন্তু হিন্দুস্তানিরা, যে কুটিদের ভাষা যেটা আছে না আমাদের, খাইস গাইস কাহা গাইস, ওদের সঙ্গে মিশে এগুলা হয়েছে। ব্যবসা কিন্তু করেছে এখানে সবসময় মারোয়ারিরা, হিন্দুস্তানিরা। বাঙালি মুসলমান ব্যবসা করেছে অনেক পরে, এবং বাঙালি মুসলমান ব্যবসাদার সম্পর্কে বিদেশিদের চিন্তা ভাবনা কিন্তু ভালো না, এবং তার ধারাবাহিকতা এখনো রয়েছে। যেমন কি চিংড়ি মাছের মধ্যে তারা পেরেক ঢুকিয়ে রপ্তানি করে। তারা এইটা বোঝে না যে এটা একটা ব্যবসা। আমি একটা চিংড়ি মাছ রপ্তানি করছি,
এর জন্য গোটা দেশের আজকে বদনাম হয়ে যাবে। এই বোধ তার মধ্যে কবে মানে সঞ্চারিত হবে এটা কিন্তু বলা মুশকিল ব্যাপার। আসলে আমরা বাঙালি মুসলমানের একটা ব্যাপার হচ্ছে কি যে রাতারাতি বড় লোক হওয়া, আচ্ছা তাই না? ব্যবসার একটা দ্রুত নরম আছে, একটা আদর্শ আছে না। একটা ধরে আমি এমনি উদাহরণ দিয়ে বলছি, একজন মারোয়ারি ওরা ব্যবসা করে কিভাবে, অল্প লাভ করে বেশি বিক্রি করে, আর পরিমাণে বেশি বিক্রি করে। জি জি জি, 10টায় 10 পয়সা লাভ করলো, 10 আমরা একটাতেই 20 পয়সা লাভ করতে চাই। এটা ব্যবসার নর্ম না। তার ফলে হচ্ছে কিন্তু দেখবেন যে সবকিছু মিলিয়ে একটা অস্বাভাবিক বিষয় আমরা নিজেরা রচনা করছি এগুলা, তার ফলে ফাঁদেও পড়ছি আমরা নিজেরাই। এই যে এখন তো একটা নগরায়ন হচ্ছে, জি, এই নগরায়নের যদি আমরা দেখি যে নগরের যে আগ্রাসন গ্রামের দিকে, সেখানে কিন্তু আমরা আমাদের যে ঐতিহ্য, আমাদের ব্যবহার্য, আমাদের জিনিসপত্র, আমাদের যাপিত জীবনের যে সংস্কৃতি, সেটাই তো আসলে সংস্কৃতি, যাপিত জীবনের সংস্কৃতি, সেটাকে আমরা খুব ধরে রাখার চেষ্টা করছি না। জি না, মোটেও না। মফস্বলের যে কথা বললেন বা গঞ্জের কথা, শহরের বাইরে ইন্টারনেট চলে যাচ্ছে, এটা যাচ্ছে, এখানে একটা অদ্ভুত ধরনের একটা সংস্কৃতি গড়ে উঠছে আমি দেখতে পাচ্ছি। আমাদের পুঁজিগুলো এই সংস্কৃতিকে লালন করছে। কি সেটা অদ্ভুত ধরনের ব্যাপার যে এখন ধরেন যে আমাদের একটা ছেলে যখন চুল আঁচড়ায়, চুল কাটে, কার কাট নাকি সালমান খান, শাহরুখ খান, ওইখানে গঞ্জে গ্রামে কিন্তু এগুলো তারা ফলো করে যাচ্ছে, ছবি দেখে দেখে করছে, ছবি দেখে দেখে করছে আর কি। এবং তাদের কাছে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গা আছে ইন্টারনেটও সুলভ। আমাদের চলচ্চিত্র থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রের নায়কদের নাম দেখেন তো, দেখে কি নাম, অমুক খান তমুক খান, তাদের নাম কিন্তু অমুক খান তমুক খান না। স্যার আমি তো বিরতিতে যাই, ফিরে এসে এই যে আপনি যে বললেন, যে প্রসঙ্গে এখন আছেন সেই প্রসঙ্গে ফিরবো, যে আমরা নিজস্বতায় খুব গর্ব করতে বা স্বস্তি পেতে চাই না, আমরা পরের বিষয়টার দিকে দেখতে চাই, এবং সেটা কিন্তু আমাদের নিজস্বতা আছে এবং নিয়ে অহংবোধ করারও অনেক সম্পদ আছে। সেই জায়গা নিয়ে আপনি শুরু করবেন, আমি একটু বিরতিতে যাচ্ছি। দর্শক সময় সংক্রান্ত বিরতিতে যাচ্ছি, এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক হাবিব আনিসুর রহমান। ফিরে এলাম সময় সংলাপে। আপনি যে জায়গাটা ছিলেন, আপনি যে আমাদের নায়কদের নামের কথা বলছিলেন, অনেকের কাপড়ের নাম, হ্যাঁ, আমাদের বিভিন্ন রকম তৈজসপত্রের নাম, সেটা আমরা বাইরের সংস্কৃতি, বাইরের আচরণ বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিচ্ছি, কিন্তু আমাদের নিজস্ব যা আছে তা নিয়ে তো আমরা আত্মতুষ্টি থাকতেই পারি, অবশ্যই পারি। এটা হচ্ছে যে ধরেন যে আমি ঢাকা শহরের কথা বলি, যখন উঠলো শুধুমাত্র ঢাকার যে বস্ত্র শিল্প, আমি ঢাকা নিয়ে কিছুটা কাজ করেছি, ঢাকার যে বস্ত্র শিল্প, এটা আপনি বললেন না নাটকের ইয়ে কি বলে, আমাদের আজকাল সব কি সব শাড়ি টাড়ি উঠেছে না মেয়েদের জন্য, সিরিয়ালের নামে অন্য বাইরের দেশের ইয়ে, সেই প্রসঙ্গে কথাটা বলছে। একদিন আমাদের যে মুসলিম বা যে কোনো সুতি বস্ত্র বলেন, এগুলো আমাদের সাধারণ শ্রমিক, তাঁত শিল্পী যারা, এরা দাদন দেওয়া হতো ওদেরকে, টাকা নিয়ে তারা ওইটা অর্ডার নিত, এতগুলো শাড়ি বা এতগুলো এই পট্টি তৈরি করে দিতে হবে, তারা এগুলো তৈরি করে দিতেন। হ্যাঁ, এবং এগুলো চাহিদা ছিল দেশে তো ছিলই, আমাদের যারা জমিদার ছিলেন বা জমিদার তালুকদার বা তাদের নায়েব গোমস্তা, এরা সেগুলো পড়তো এবং বিদেশে যেত। সেই সময় কিন্তু এগুলো সব আমাদের নিজস্ব ছিল। তখন আমরা বাইরের যদি অমুক আমাদের ইয়ে মুসলিমের নাম কি, জামদানি, খাসা, মলমল, এগুলো আমাদের নিজস্ব ছিল, আমাদের জানলে ঢাকার প্রোডাক্ট, এগুলো না বাংলার প্রোডাক্ট আর কি। কিন্তু এখন যে অবস্থা হয়েছে কি, আমাদের এখানেই তৈরি হচ্ছে সবকিছু, কিন্তু নামের বেলায় গিয়ে দেখাচ্ছে কি অন্যের নামে আমরা বড়াই করছি আর কি। এই বিষয়টা হচ্ছে কি যে আমাদের নিজেদেরকে আমরা ছোট করছি, খাটো করছি, এবং এটা খুব অপমানজনক একটা বিষয়। কেন আমাদের দেশের অনেক কিছু, পদ্মা, মেঘনা, যমুনা নাম আছে সুন্দর সুন্দর, আমাদের বিভিন্ন নৌকার নাম আছে না, আমাদের নৌকা তো শত শত নাম আছে, ছোট নৌকা, বড় নৌকা, একটা স্থানীয় নাম আছে না, এগুলো দিয়ে নানান ধরনের প্রোডাক্টের নাম হতে পারে, আমার নিজের ব্যক্তিগত বিশ্বাস। এখন গ্রামের মানুষ এগুলো সবাই চেনে জানে। হ্যাঁ, আরো অজস্র গাছের নাম আছে, এটা আছে ওটা আছে, ফুলের নাম আছে, একটা গোলাপ একটা সুন্দর নাম। কিন্তু এই যে নগরায়নের ফলে যে
যেটা হচ্ছে যে এবং বিশ্ব নাগরিক হওয়ার কথা যে আমরা বলছি বড়াই করে যে আমি এখন শুধুমাত্র কোনো একটি গ্রামের কোনো একটি শহরের বা কোনো দেশের নাগরিক না, আমি বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত বা অজপাড়াগায় থাকলেও আমি বিশ্ব নাগরিক। এটা হতে যে আমি গ্রামে বসে বিশ্ব নাগরিক হিসাবে নিজেকে স্বীকৃতি পাওয়া দেওয়া করতে যে কিন্তু আমার নিজস্বতাকে ত্যাগ করছি, এবং সেখানে স্যাটেলাইট ঢুকে যাচ্ছে। জি জি, এবং স্যাটেলাইট ঢুকে যাওয়ার মাত্রই কিন্তু আমি আর আমার নিজের দিকে তাকাচ্ছি না। আপনি স্যাটেলাইটকে আপনি কিন্তু রোধ করতে পারবেন না, কারণ এটা হচ্ছে যে বাস্তবতা, এটা আপনাকে মেনে নিতে হবে, এবং এটা সমস্ত পৃথিবী ব্যাপী হিউম্যান সিভিলাইজেশনের বর্তমান সময়টাতে এটাকে কেউ রোধ করতে পারবে না। পুঁজি এবং প্রযুক্তি এটাকে রোধ করতে পারবেন না আপনি। তবে হ্যাঁ, আপনি যখনই যে কোনো জিনিসই ব্যবহার করেন না কেন, তখন সেটা করবেন কি করে? আপনার স্বকীয়তা, আপনার নিজস্বতা রক্ষা করে, সেগুলো রক্ষা করতেই হবে। তা না হলে পরে কি হবে? বিশ্ব সভায় আপনি যে গিয়ে দাঁড়াবেন বুক ফুলিয়ে, কি নিয়ে দাঁড়াবেন? আপনার নিজস্বতা কোথায়? সমস্ত বিষয়ে আপনার নিজের মৌলিক বিষয়গুলো থাকতে হবে। আমাদের ভাষার জন্য আমরা জীবন দিয়েছে। কার ভাষা এটা? আমার নিজের ভাষা, আমার মায়ের ভাষা। পোশাক পরিচ্ছদ, তাই না? আমাদের নানাবিধ জিনিস রয়েছে জীবনে, আমাদের কালচারের যেগুলা ছোট ছোট বেশ বিষয় রয়েছে, জীবন আচারের বিষয় রয়েছে, এগুলোকে আমাদের নিজেদেরকে সংরক্ষণ করতে, অন্য দেশের লোক এসে বলবে না ভাই তোমরা এটা করো, তাই না? আমাদের নিজেদের করতে হবে, এজন্য নীতিমালা প্রয়োজন। এবং সেই জায়গায় নীতিমালার বিষয় আসলেন, এবং সেখানে যে একটা গ্রামের বাড়িঘর কিরকম হবে, চট্টগ্রামের বাড়ি কিরকম হবে, হ্যাঁ চট্টগ্রামের নদী সাগরের পাড়ে বাড়ি, আমাদের দ্বীপচরের বাড়িগুলো কিরকম হবে, জেলা ভিত্তিক তার ঐতিহ্যকে ধরেও তো, যেমন আমাদের মুন্সিগঞ্জ বা বিক্রমপুরের যে বাড়িগুলো আছে তার কিন্তু একটা নিজস্বতা আছে, ছিল। আস্তে আস্তে সেখানে দালান উঠছে নানা রকম। আপনি স্যার যে বাড়িধারা থাকেন, আপনার বাড়িধারার বাড়ির মতো হয়তো বিক্রমপুরে বাড়ি হচ্ছে এখন, কিন্তু বিক্রমপুরে তো নিজস্বতা আছে, অবশ্যই। টাঙ্গাইলে একটা নিজস্বতা ছিল। এই জায়গা থেকে আমরা সরে আসছি। মানে আপনি বলছেন বাড়িঘর মানে স্থাপত্য একটা সময়কে প্রতিনিধিত্ব করে। তাই না? আপনি গ্রিকের যে আর্ট যদি দেখেন, বিল্ডিং গুলো আর কি ওই সময়কে প্রতিনিধিত্ব করছে, তাই না? এখন গুলশান বাড়িধারা বনানীর বাড়ি একরকম, স্থাপত্য একটা জিনিসকে প্রতিনিধিত্ব করে। আপনি বলছেন যে স্বকীয়তা, মৌলিকত্ব, হ্যাঁ এটা করা যায়, কেন করা যাবে না? আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি আপনাকে। আমি এরপরে দেখেছি অনেক কিন্তু খ্রিস্টান ধর্মের মানুষ অনেক আছে বাঙালি, মুজিবনগরে আছে কিন্তু। আচ্ছা, ইংরেজদেরকে যারা মিশনারি আগে, তারা কিন্তু যখন এখানে বাড়ি তৈরি করছে কিভাবে করেছে জানেন? তাই আমাদের যে দোতলা ঘর আছে না গ্রাম বাংলায়, ঠিকই ওরা টাইলস গুলো দোতলার মতো দিয়েছে, দিয়ে ওরা আমাদের প্রাচীন যে বাড়িঘর ছিল, ওরা বরঞ্চ আমাদের স্থাপত্যকে অনুসরণ করে সেখানে জীবনযাপন করছে। তার মানে ওটা ধরে রাখছে তারা। চার্চ গুলো সেভাবে তৈরি করা হয়েছে, কিন্তু মানে বাংলার চার্চ বাংলার মতো করে তারা করার চেষ্টা করেছে। হয়তো আবহাওয়ার কারণে, ক্লাইমেটিক কারণে সেটা আলাদা ব্যাপার, তাই না? সেখানে হাত নেই, কিন্তু তাদের যে মস্তিষ্কটা, যেখানে বাঙালি বাংলা, এভাবে যদি আমরা দোতলা একটা করি তাহলে সামঞ্জস্য হয়, সুন্দর হয়। এবং তার মধ্যে দিয়ে আপনি পোশাকের কথা বলে খাবারেও কিন্তু একটা মিশ্রণ চলে আসছে। ওরে বাবা রে বাবা, এইটা কিন্তু আমি কি খাবার তৈরি করছি নানা রকম রেসিপির কথা বলে, এটা হাঁস ধরনের খাবার হয়ে যাচ্ছে। খাবারের কথা কি বলবো, দেখেন এখন তো আমরা তো হাত দিয়ে খেতেও দ্বিধা করি, যে একটু পার্টিতে বসে একটু ডাল ভাত নিয়ে হাত দিয়ে পরে আমরা বলি ফাস্ট ফুড। আমাদের জীবন তো অতটা ফাস্ট, জীবন তো জলদি না আমাদের, জীবন তো জলদি না তো। হাও মাও করে খেতে খেতে দৌড়াচ্ছে। এটা নিউ ইয়র্ক বা ওই কসমোপলিটন বড় বড় সিটিতে, আমাদের সিটিগুলা কি, আমাদের সিটিতে এখনো তো পিছনে তো গ্রামের গন্ধ লেগে আছে। হ্যাঁ, আমার বাড়ি কোথায়, ওর বাড়ি কোথায়, কি বরিশাল নোয়াখালী থেকে আমরা আসছি। উই আর নট, আমরা তো সেই কসমোপলিটন সিটির যে স্বাদ সেটা এখন ওখানে হয়নি। খুব অল্প সময়ে যেসব নতুন নতুন প্রজন্ম এসছে, তারা কিছুটা নাগরিক, তারা বলতে পারে ফাস্ট ফুড। কিন্তু ফাস্ট ফুড যে আমরা খাচ্ছি, করতে গিয়ে ব্যাপকভাবে যে সমস্ত অখাদ্য কুখাদ্য আমাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে, এটা অবিশ্বাস্য ব্যাপার। এটা বাঙালির খাদ্যাভ্যাসের সঙ্গে এগুলো কখনো যায় না, এবং এগুলো খেয়ে আমাদের স্বাস্থ্যকে নষ্ট করছে। আমি স্যার আবার একটু বিরতিতে যাচ্ছি, একটু জানতে চাবো যে আমরা যে ইতিহাস পাঠ বা ইতিহাস যে লিখছি, সেটা কতটা বৈজ্ঞানিক ভাবে লিখছি? আমরা আসলে বিজ্ঞান মনে করি ইতিহাস লিখছি, এটা জানবো বিরতি থেকে। দর্শক, সময় সংগ্রামের বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক হাবিব আনিসুর রহমান। ফিরে এলাম সময় সংগ্রামে। স্যার বলছিলাম যে আমরা যে ইতিহাস লিখছি, ইতিহাস লেখার চেষ্টা করছি,
মুক্তিযুদ্ধের ইতিহাস, তার আগেরও যে আমাদের ইতিহাসের যে ধারাবাহিকতা, জি। বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস, এই জনপদের ইতিহাস, সেটা কতটা বিজ্ঞান বলে গণ্য করছে কিনা? একজন ঐতিহাসিক যখন তার সমকালীন সময়ের একটু উপরে উঠতে পারে, তাহলে পরে সে বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচনা করতে পারে, কিন্তু সবসময় সেটা তার পক্ষে হয়ে ওঠে না। কারণ ঐতিহাসিক কোনো না কোনো সময়ে তিনি বসবাস করেন, ওই সময়ের মানুষ। যে কোনো ইতিহাসটা কি? ইতিহাস হচ্ছে আপনার একটা অতীতে একটা ঘটনা ঘটে যায়, যেটা হলো সত্য ঘটনা, সেটাকে বিশ্লেষণ করছে কে? ইতিহাস। ইতিহাসটা লিখছেন কে? তিনি একজন মানুষ, তিনি একজন ঐতিহাসিক। যেমন ইতিহাসের একটা ঘটনার কথা বলি, যে কোনো ঘটনা ধরেন, যেমন ধরেন ওয়াটারলোর যুদ্ধ হলো নেপোলিয়নের সঙ্গে, নেলসনের সঙ্গে। আর এই ইতিহাসটা যদি লেখা হয় ইউরোপে, ইংল্যান্ডের একজন ঐতিহাসিক লিখবেন একরকম করে, দেখা যাবে ফ্রেঞ্চ একজন ফরাসি তিনি একরকম করে লিখছেন। তিনি নেপোলিয়নের লজ্জাটাকে ঢাকার চেষ্টা করবেন, আর সে হোরাসিও নেলসনের যে বীরত্ব গাথা সেটাকেই বারবার একজন ইংরেজ প্রকাশ করবে। তো এটা ঐতিহাসিক এই বিষয়টাকে কিন্তু অতিক্রম করতে পারেন না। কেউ কেউ বলেন যে হিস্ট্রি হচ্ছে একটা কি, নাথিং মোর অ্যান্ড নাথিং লেস, মানে বেশিও না কম না, অর্থাৎ বৈজ্ঞানিক নিরিখে। আপনি যে কথা বলছিলেন যে কতটুকু বস্তুনিষ্ঠ বা বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গিতে ইতিহাস লেখা হচ্ছে, এটা আমাদের মতো দেশ, আমাদের প্রধানত এখন যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা নবীন জাতি, এই জাতিটা দাঁড়াতে হবে আগে, তারপরে দৌড়াতে হবে, তাই না? আমার দৌড়ানোর সময় কিন্তু আসেনি এখনো। আমাদের প্রত্যেকটা বিষয়ে আমাদের একটা রূপরেখা চাই। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্য, এটা ওটা নানান কিছু, আমাদের প্রযুক্তি ব্যবহারের একটা রূপরেখা চাই। সেই রূপরেখাটা হচ্ছে আগে, তারপরে আমাকে দৌড়াতে হবে। তোমার দৌড়ানোর সময় নেই। সুতরাং এখন যদি আমি ইতিহাস লিখি, তাহলে পরে আমাকে কি হবে, আমাদের যে পারফেক্ট যে একটা ইতিহাস রয়েছে, এই যে আগেকার প্রাচীনকালে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বাংলাদেশ বিভক্ত ছিল, সেখান থেকে জাতিগতভাবে আমরা কি হবে, আগে নাম ছিল বঙ্গ, বঙ্গাল, বাঙ্গালা, কিন্তু মূলত সবকিছুর মধ্যে একটা নিরন্তর একটা ভাবনা ছিল বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়া। আমরা সেদিকে ঠিকই এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, ইতিহাসের মধ্যে আমাদের এখনো বস্তুনিষ্ঠ চিন্তা ভাবনাটা আসতে পারেনি। কেন? নানান কারণ আছে। আমাদের এই বঙ্গভূমিতে, বাংলাদেশে একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনার আরব দেশ থেকে, ইরান, তুরন থেকে আমাদের নানান ধরনের, আমাদের মস্তিষ্কে নানান ধরনের বিষয় চলে এসছে, ধর্ম এসছে, অনেক কিছু বিষয় এসছে আমাদের কালচারের মধ্যে, সেগুলো রয়েছে। এটা একটা ধারা। আবার আমি যে বঙ্গের কথা বললাম, এটা একটি ধারা। এই দুটো ধারার সংমিশ্রণকে নিয়ে এসে আমাদেরকে বস্তুনিষ্ঠ ওই ইতিহাস রচনার প্রয়াস চালাতে হবে। কোনোটাকে আপনাকে অবজ্ঞা করলে চলবে না। যার যার মানুষের ধর্ম তার কাছে থাকবে, এটা কিন্তু বাংলাদেশের জন্য এখন খুব বড় প্রশ্ন, তাই না? যে ধর্মকে আপনি রাষ্ট্রের সঙ্গে মিশিয়ে দেবেন কিনা? না, ধর্মকে রাষ্ট্রের সঙ্গে মিশিয়ে দিলে চলবে না। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব, আপনি যে ধর্মের মানুষই হন না কেন, তাই না? কিন্তু আমাদের জাতীয়তাবোধের যে ইতিহাসটা, আমার আচার আমার কাছে, হ্যাঁ, আমার আচার আমার কাছে, আমার জীবন আচার, আমার যাপিত জীবনের, আমার লুঙ্গি, আমার ধান, আমার হলুদ, আমার বিবাহ প্রথা, এটা আমার নিজস্ব ইতিহাস, এটা আমার সংস্কৃতি, এটা আমার ঐতিহ্য, এটাকে মূল রাখতে হবে। আর ধর্মটাকে ওইভাবে মিশালে হবে না। ধর্ম আমার জীবনে মিশবে, কিভাবে মিশবে? আমি যখন মসজিদে যাব, আমি নামাজ পড়বো, আচারের মধ্যে আছে, আচারের মধ্যে আছে, এটাতে কোনো অসুবিধা নেই। আমার খাদ্যাভ্যাসের মধ্যে আছে। কিন্তু আপনি যখন সবগুলোকে একরকম করে ফেলছেন, এদের শক্তি প্রয়োগ করছেন না, তুমি এইভাবে না, তুমি এইভাবে করো, তোমাকে এইভাবে করতে হবে, তখন এখানে একটা গন্ডগোল লেগে যাচ্ছে। তাহলে আমার ইতিহাসটা আপাতত আমাদের হচ্ছে যে এই দুটো ধারার সংমিশ্রণ করে আমাদের একটা ওই ইতিহাসের একটা রূপরেখা তৈরি করে এভাবে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এই সময়তে অবস্থান করে আমি তো 1700, 1600, 1400 ইতিহাসটা লিখতে পারছি। জি হ্যাঁ, পারা যায়, পারা যায়, সেটা পারা যায়। আমি কতটা কাছাকাছি যেতে পেরেছি, সেটা আমাদের আমরা পরিশ্রম, বাঙালি ঐতিহাসিকরা আমি বলবো কি যে পরিশ্রম করে একটা ইতিহাস রচনা করাটা, এটা আমাদের মধ্যে খুব কম আছে। যারা ইতিহাস রচনা করেছেন আগে, হ্যাঁ, আমি আমাদের শিক্ষকদেরকে দেখেছি আর কিন্তু ইতিহাস এখন যারা রচনা করছেন, তো এটা একটা সস্তার ইতিহাস রচনা করা।
একটা ইতিহাস রচনা করতে হলে আপনি কোন আমলের ইতিহাস রচনা করবেন? প্রাচীনকালে বাংলাদেশের ইতিহাস যদি আপনি রচনা করতে চান, ইতিহাস লিখতে চান, আপনাকে সংস্কৃত ভাষাটা শিখতে হবে, আপনাকে পালি ভাষাটা শিখতে হবে। পালি ভাষা শেখার জন্য কোথায় কোন ইনস্টিটিউশনে যাবে? আমাদের ঐতিহাসিক। ওই ভাষাটা যদি আপনি না জানতে পারেন, তাহলে পারে তো প্রাচীন ইতিহাসটা সত্যিকার আপনি পাচ্ছেন না। আপনি বেশিরভাগ শিলালিপি আমাদের বা লিপি পালিতে, সংস্কৃতে। দ্বিতীয় কথা, মধ্যযুগে যদি যান, ফার্সি আরবি, আপনাকে ফার্সি আরবি পড়তে হবে। একজন ঐতিহাসিক কি এখন কি কেউ আরবি ফার্সি শিখে কেউ গবেষণা করতে যাবে? আমার মনে হয় না, চাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি কি যে ন্যাশনাল হিস্ট্রি বা জাতীয় ইতিহাস রচনা করার জন্য বা আন্তর্জাতিক ইতিহাস রচনা করার জন্য সবাই উন্মুখ হয়ে থাকে। কিন্তু আমার যে আসল ইতিহাস হচ্ছে লোকাল স্টাডিজ, স্থানীয় ইতিহাস রচনা যদি না হয়, তাহলে পরে সেই সত্যকার ইতিহাস আপনি সত্যিকার ইতিহাস আপনি পেতে পারবেন না। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আমি বলি, খুব দুঃখের সঙ্গে বলি আপনাকে, সেটা হচ্ছে এই যে 1971 সালে যুদ্ধ হলো, 9 মাস যুদ্ধ চলল, গ্রামে গঞ্জে অসংখ্য মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে জীবন দিল। হ্যাঁ, তাদের নাম পর্যন্ত আমরা জানি না। হ্যাঁ, এটা জনযুদ্ধের কথা, জনযুদ্ধ। এইটা আমাদের ইতিহাসের, বাংলাদেশের মানুষের জন্য সব থেকে দুঃখজনক। এটা আমাদের ব্যর্থতা, যে আমরা দেখুন ব্যর্থ জাতি, যে মুক্তিযুদ্ধের ইতিহাস ওই আপনি যদি স্থানীয় ইতিহাস রচনা না করে সব জায়গায় একত্রিত করতে না পারেন, তাহলে তো আপনার ইতিহাস, যদি শুধু কেন্দ্রের ইতিহাস রচনা করে তাহলে তো হবে না। না না, জি না। এবং সেই জায়গা থেকে স্যার আবার বিরতিতে যেতে চাই, ফিরে এসে আপনার কাছে শুনতে চাই যে তাহলে আমরা আমাদের নতুন প্রজন্মকে বা পরবর্তী প্রজন্মকে বা আগামীর নাগরিকদেরকে আমরা কি ইতিহাস শোনাবো বা কি পাঠ করাবো সেটা বলবেন। আমি বিরতিতে যাচ্ছি, দর্শক সময় সংকল্পে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক হাবিব আনিসুর রহমান। এরকম সময় সংলাপে স্যার বলছিলাম যে তাহলে আপনি যেটা যে জায়গায় ছিলেন সেখান থেকে তাহলে এই যে পরিশ্রমের কথা বলছেন, ইতিহাস তৈরির কথা বলছেন, জনযুদ্ধের ইতিহাস আমরা তৈরি করতে পারি। আমরা শুধু কেন্দ্রের ইতিহাস রচনা করেছি। আপনি ইতিহাস রচনার ক্ষেত্রে ব্যর্থতার কথাও বললেন যে আমরা মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাসকে এখনো তুলে আনতে পারিনি, অনেক কিছু হারিয়েও গিয়েছে, হারিয়ে যাচ্ছি তো। মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা এবং যেই সাধারণ সবাই তো যুদ্ধ করেছেন নানাভাবে, তার অবস্থান থেকে তারাও হারিয়ে যাচ্ছে, একটা প্রজন্ম হারিয়ে যাচ্ছে, সেটা আমরা পাইনি। তাহলে আমরা আমাদের আগামীকে কি ইতিহাস শোনাবো? ইতিহাসের সব থেকে বড় জিনিস হচ্ছে যে একটা জাতির কোনো ঘটনা তাকে আলো দেখায়, এটাকে আমরা বলি আলোকবর্তিকা। কোনো ঘটনা, যেমন ধরেন আমাদের বাঙালি জাতির মূল বিষয় রয়েছে যেটা দুটি আলোকবর্তিকা, একটা 21শে ফেব্রুয়ারি, একটা 16ই ডিসেম্বর। হ্যাঁ, এটা দূরত্ব যাই হোক না কেন, কিন্তু এরা একই নারী থেকে বের হয়ে এসছে। এখানেই বাঙালির সমস্ত কিছু। বাঙালি জাতি যখনই কোনো ক্রান্তি লগ্নে, কোনো সংকটে পড়বে, তখন আমাদেরকে আলোকবর্তিকা হিসাবে আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, এই দুটোকে 52 মুক্তিযুদ্ধ, এই দুটোর কাছ থেকে আমাদেরকে আলো নিতে হবে, নিয়ে ভবিষ্যতের জন্য পথ রচনা করতে হবে। এছাড়া বাঙালি জাতির অন্য কোনো বিকল্প কোনো কিছু আছে বলে আমার মনে হয় না আর কি। এই দুটো ঘটনা আর কি। এরপর এর মধ্যে আপনার ভাষা আছে, আপনার সংস্কৃতি আছে, আপনার জীবনে নানাবিধ আচার আচরণ আছে। এই দুটো জিনিস থেকে আপনাকে এটা আহরণ করে নিতে হবে ভবিষ্যতের পথ চলার জন্য। ওই সমস্ত ঘটনাবলীর কাছ থেকে আমাদেরকে আলো নিয়ে বর্তমান রচনা করলে পারি, ভবিষ্যতের জন্য সেটা মঙ্গল হবে। এবং এই প্রজন্ম যেটা নতুন প্রজন্ম, যে ছোট একটা কথা বলি, এই যে বাংলাদেশে জঙ্গি হচ্ছে না তরুণ ছেলেরা, এটা কিন্তু খুব লজ্জাজনক ব্যাপার একটা আর কি। আমাদের বুদ্ধিজীবীদের ব্যর্থতা, আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা। কারণ ওই কচি মনের মধ্যে আমার বাংলাদেশের আদর্শকে আমি ঠিক মতো প্রথিত করতে পারি, আমি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি। তার ফলশ্রুতিতে এই রাজনৈতিক প্যাচে পড়ে এই সমস্ত কচি প্রাণগুলো আজকে ভুল পথে চলে যাচ্ছে। এদের মধ্যে ওই ইতিহাস, যে আমাদের প্রকৃত ইতিহাস যেটা বাঙালির ইতিহাস যেটা, হ্যাঁ, এই ইতিহাসটাকে তাদের সামনে তুলে ধরতে হবে যে আমাদের সবকিছু আছে, আমাদের বাইরের দিকে তাকানোর দরকার নেই। এখান থেকে নিয়ে তাদের মানসিক চেতনাকে
ঋদ্ধ করতে হবে, তবেই তারা ভবিষ্যতের দিকে তাকাতে পারবে, নাই তো বারবার এরকম দুর্ঘটনা ঘটে যাবে। এবং আমরা তো আমাদের আপনি বললেন যে 52তে ফিরে যাওয়া, 71-এর কাছে যাওয়া, তার আগের যে ইতিহাস আছে, হ্যাঁ এই যে আমি এই বাঙালি এই অঞ্চলে কবে বসবাস শুরু করলাম, হ্যাঁ সেই জায়গাগুলিতে বাংলার ইতিহাস, বাংলার নদীর ইতিহাস, বাংলার এই যে অববাহিকার ইতিহাস, সভ্যতার ইতিহাস, সেটা তো তাদেরকে জানাতে হবে। সেখান থেকে তো তো ওই এই 21শে ফেব্রুয়ারি 52তে সেখান থেকে এসছে। যখন একজন আমাদের যখন এই যে সবার উপরে মানুষ তাহার উপরে নাই, বা আব্দুল হাকিমের সেই যে যেসব বঙ্গেতে জন্মি, যেসব বঙ্গেতে জন্মি, তার আগে আছে মানে চর্যাপদে এইসবগুলো রয়েছে। তা আপনি তো আপনার প্রাচীন বঙ্গাল, সমতট, হরিকেল, হ্যাঁ, রাঢ়, বরেন্দ্র, পুন্দ্রবর্ধন, এগুলো বাদ দিয়ে তো 21শে ফেব্রুয়ারি নয়, এগুলো বাদ দিয়ে তো মুক্তিযুদ্ধ নয়, ওর ধারাবাহিকতা, তাকে তো অবশ্যই সেগুলো শেখাতে হবে। তবে একটা জিনিস হচ্ছে যে এই প্রজন্মকে এমন ভাবে ইতিহাসের শিক্ষাটা দিতে হবে, সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে, বাবা দেখো জীবনের জন্য যা প্রয়োজন, জীবনের জন্য কোনটা প্রয়োজন, একটা জীবনের একটা দর্শনের দরকার আছে, ধর্মের দরকার আছে না, ধুতি লুঙ্গি থেকে প্যান্ট শার্ট পরা, এই যে ধারাবাহিকতাটাকে তাদেরকে পরিষ্কার করে জ্ঞানটা দিয়ে দিতে হবে যে আমরা এই ছিলাম, এই হয়েছি, এবং আমরা অমুক জায়গায় যেতে চাই। এই বিষয়টা খুব সহজ সরল বিষয় আর কি। হ্যাঁ, ইতিহাস যখন ব্যক্তি লেখে, তাই না, আপনি যখন ইতিহাস লিখছেন তখন আপনার একটা নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে না, আপনি ঘটনাটাকে, যে সব ঘটনা ইতিহাসে ঘটেছে কোন নিরিখে আপনি বিশ্লেষণ করলেন, তাই না, আপনার জাতীয়তাবাদী ধারা আছে ইতিহাসের, আপনার সমাজতান্ত্রিক ধারা আছে, তাই না, হ্যাঁ, আগে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি, আগে ইতিহাসটা রাজা যুদ্ধ করতেন, তিনি রাজার মাহাত্ম, রাজা হারলেও জিততেন, জিতলেও ইতিহাসবিদকে লিখতে হতো যে তিনি জয়লাভ করেছেন। রাজার কাছ থেকে গণমানুষের একটু জানতে চাই, আমরা কি এই যে এই পরম্পরার কথা শুরুতে আমরা বোঝাবো, এই পরম্পরা আমরা শুধু রাজাদের ইতিহাস লিখে গেছি, মানুষের ইতিহাস লিখি নাই? বাংলাদেশের ইতিহাস দুরকম করে লেখা হয়েছে, আমি স্পষ্ট করে বলি আপনাকে। অধ্যাপক নিহারঞ্জন রায়ের একটা বই আছে বাঙালির ইতিহাস, আদি পর্ব বলে পরিচিত বইটা। আর আমাদের রমেশচন্দ্র মজুমদার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তারা হলো যে হিস্ট্রি অফ বেঙ্গল। এখানে কিন্তু দুটো চিন্তা ভাবনা কিন্তু দুরকম। নিহারঞ্জন রায় বলছেন যে জনমানুষের ইতিহাসের কথা বলছেন, অর্থাৎ রাজার তখনকার প্রাচীনকালে মূলধারার ইতিহাসের রাজার ইতিহাস না, যে সমস্ত শিলালিপি পাওয়া যাচ্ছে বা লিপি পাওয়া যাচ্ছে যেগুলা, সেই লিপিতে দেখা যাচ্ছে যে জনশব্দ রয়েছে। এই জনশব্দ উনি বলেছেন যে এই ইতিহাসটাকেই চর্চা করতে হবে আমাদেরকে, নিহারঞ্জন রায়ের কথা। তার মানে কি, তিনি জনমানুষের ইতিহাস লেখার প্রয়াস নিয়েছেন। আমাদের এই অঞ্চলের মানুষের ইতিহাস রাজাদের ইতিহাসটা, নিম্নবর্গের মানুষের ইতিহাস, চলমান মানুষের জীবনের ধারা, ইতিহাস হচ্ছে ইতিহাস। রাজার ইতিহাসের দিন তো শেষ হয়ে গেছে, এখন সেই ইতিহাসটাকে সামনে আনতে হবে। জি, সেই ইতিহাসটাকে, এবং সেটাকেই স্পষ্ট করে বলতে হবে নতুন মানুষদেরকে যে বাবা দেখো এই আমার পিতৃপুরুষ, তাদেরকে অস্বীকার করে আমার ইতিহাস রচিত হবে না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখাবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।